আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ট্রাম্পের শান্তি পর্ষদ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের। গুল প্লাজা ট্র্যাজেডি, পাকিস্তানে এক রুম থেকে উদ্ধার ৩০ মরদেহ। আফগান সরকারকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে হত্যাকাণ্ডে বন্দুকধারীর যাবজ্জীবন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উদ্যোগে গঠিত নতুন কূটনৈতিক প্ল্যাটফর্ম শান্তি পর্ষদ বা বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম AAE পর্ষদের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের এ উদ্যোগকে ঘিরে ইসরায়েলের মধ্যে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে। দেশটি আশঙ্কা করছেই পর্ষদের মাধ্যমে গাজা সংকট আন্তর্জাতিক রূপ নিতে পারে। যদিও শান্তি পর্ষদের সনদে গাজার নাম সরাসরি উল্লেখ নেই, মধ্যপ্রাচ্য ও নিরাপত্তা বিশ্লেষকদের মতেবিধ্বস্ত গাজাই হতে পারে এই উদ্যোগের প্রথম বাস্তব প্রয়োগক্ষেত্র। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মারওয়া মাজিয়াদার বলেন, গাজায় প্রয়োগের পর ভেনেজুয়েলা ও ইউক্রেনেও একই কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। শান্তি পর্ষদে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির অন্তর্ভুক্তি রয়েছে। তাদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, ধনকুবের মার্ক রোয়ান এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বিশ্বনেতা হিসেবে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। তবে তুরস্ক ও কাতারের প্রতিনিধিত্ব ইসরায়েলের উদ্বেগ আরও বাড়িয়েছে। কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের অন্তর্ভুক্তিকে ইসরায়েল গাজায় সম্ভাব্য তুর্কি কাতারি সামরিক প্রভাবের ইঙ্গিত হিসেবে দেখছে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, গাজায় তুর্কি বা কাতারি কোনো সেনা মোতায়েন করা হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টায় জড়িত হয় তবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যানাডোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ আগে উঠেছে এবং এ বিষয়ে তিনি আগেই কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষায়, ওদের এটা করা উচিত নয়। তবে আমি পরিষ্কার করে বলে দিয়েছি, আমার যদি কিছু হয় তাহলে পুরো দেশটিকেই ধ্বংস করা হবে। তিনি আরও দাবি করেন, অতীতে এ ধরনের হুমকির বিষয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। ট্রাম্প বলেন, এ ধরনের হুমকি যেই দিক থেকেই আসুক না কেন, তার বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া উচিত ছিল। এই বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। শহরের এমএ জিন্নাহ সড়কে অবস্থিত গুল প্লাজায় বুধবার আরও ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। করাচি পুলিশের ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা আগুন থেকে বাঁচতে একটি কাঁচের দোকানের ভেতরে নিজেদের তালাবদ্ধ করেছিলেন, তবে কেউই প্রাণে বাঁচেননি। দোকানটির মালিক সুলেমান বলেন, তার দোকান থেকেই ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তার চাচাতো ভাই কর্মচারী ও কয়েকজন গ্রাহক ছিলেন। তারা সবাই দোকানের ভেতর আটকা পড়ে মারা যান। করাচির পুলিশ সার্জন ডা সুমাইয়া সৈয়দ জানান, দুটি দোকান থেকে উদ্ধার হওয়া ২১টি দেহের অবশিষ্টাংশ সিভিল হাসপাতালে আনা হয়েছে। এগুলো কতজনের দেহাবশেষ তা এখনও নিশ্চিত করা যায়নি। করাচি কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন, গুল প্লাজার অগ্নিকাণ্ডের তদন্ত জটিল হয়ে উঠেছে এবং কোনো একক প্রতিষ্ঠানকে দায়ী করা সম্ভব নয়। সরকারি তথ্য অনুযায়ী এখনও অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন। সোমবার আগুন লাগার পর থেকে ভবনটিতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে অতিরিক্ত আইজি আজাদ খান জানিয়েছেন, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে সন্ত্রাসবাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আফগানিস্তানের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবান সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তান বাধ্য হয়ে আফগানিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে। মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শেহবাজ শরীফ বলেন, এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না, তবে পরিস্থিতি সরকারকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তিনি বলেন, এখন আফগানিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে তারা সত্যিকারের শান্তি চায় কিনা।
পাকিস্তানের সঙ্গে শান্তির পথে না এলে অন্তত নিজেদের জনগণের প্রতি করুণা দেখানোর আহ্বান জানান তিনি। প্রতিবেদনে বলা হয় ২০২৫ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান আফগান সীমান্তে বাণিজ্য বন্ধ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও একাধিক বৈঠকে অগ্রগতি না হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। শেহবাজ শরীফ বলেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও হামলার বাস্তব প্রমাণের ভিত্তিতেই এই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়, তবে দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, ২০২০ সালের দোহা চুক্তি অনুযায়ী আফগানিস্তানের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের দায়িত্ব থাকলেও এ বিষয়ে কার্যকর প্রতিশ্রুতি দেখাতে পারেনি আফগান কর্তৃপক্ষ। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডের ৩ বছর পর রায় দিয়েছেন আদালত। এ ঘটনায় বন্দুকধারী তারা চিহ্ন তেতসুয়া ইয়ামাগামি তারা চিহ্নকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার জাপানের নারা শহরের একটি আদালতে রায় ঘোষণা করেন বিচারক শিনিচি তানাকা। রায় বলা হয়, ৪৫ বছর বয়সী ইয়ামাগামি সাবেক প্রধানমন্ত্রী আবেকে হত্যার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং নির্বাচনী প্রচারের সময় পেছন দিক থেকে গুলি করেন। ২০২২ সালের জুলাই মাসে নির্বাচনী প্রচারণার সময় হাতে তৈরি বন্দুক দিয়ে শিনজো আবেকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকেই ইয়ামাগামিকে আটক করে পুলিশ। এই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের অক্টোবরে বিচার কার্যক্রম শুরু হয়। আদালতে ইয়ামাগামি হত্যার দায় স্বীকার করলেও অন্যান্য কয়েকটি অভিযোগ অস্বীকার করেন। জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল। এই হত্যাকাণ্ড দেশটির রাজনীতিতে বড় আলোচনার জন্ম দেয় এবং রক্ষণশীল রাজনীতিবিদদের সঙ্গে গোপন ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চ এর সম্পর্ক সামনে আসে। আদালতে দেওয়া তথ্যে জানা যায়, ইয়ামাগামির মায়ের ওই চার্চে বিপুল অনুদান দেওয়ার কারণে তার পরিবার আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। আইনজীবীদের মতে এই ঘটনায় হত্যার পেছনে মূল প্রেরণা ছিল এবং চার্চটির দিকে জনদৃষ্টি আকর্ষণ করাই ছিল ইয়ামাগামির উদ্দেশ্য।